সেই অন্ধকার বৃষ্টির রাত। ভয়ঙ্কর গল্প। রাত তখন ৮টা। সুরেশ অফিসে কাজ করছিল। বাইরে ঝড়ের সাথে প্রবল বৃষ্টি হচ্ছিল। সুরেশ একটি জমি প্রকল্পে কাজ করছিল। কাজের মাঝে ব্যস্ততা থাকায় সময় জানতে পারেনি। তিনি যখন কাজ শেষ করলেন ঘড়িতে তখন রাত ৯টা। ব্যাটারিতে চার্জ কম থাকায় কিছুক্ষণের মধ্যে তার মোবাইলও বন্ধ হয়ে যায়। বাইরে এসে সে হতাশ হয়ে গেল। এটা ছিল এক অন্ধকার রাত। এটি একটি নির্জন রাস্তা এবং আশেপাশে কেউ ছিল না। ঝড়ের সাথে সাথে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। প্রবল বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটির সব বাতিও নিভে গেছে। কোনো রকমে সুরেশ তার স্কুটার বের করে নিজের বাড়ির দিকে যেতে লাগল। হঠাৎ কিছুক্ষণ পরে পথে একটি বিড়াল উপস্থিত হয়, তাই সুরেশ স্কুটারটি ব্রেক করে, কিন্তু ব্রেক লাগানোর পর একই জায়গায় থেমে যায় সুরেশের স্কুটার। সুরেশের মনে হলো কেউ যেন তার স্কুটার ধরেছে। সুরেশ স্কুটার থেকে নেমে কয়েকবার চেষ্টা করল, কিন্তু স্কুটারটি মোটেও স্টার্ট হচ্ছিল না। প্রবল বৃষ্টিতে সুরেশ সম্পূর্ণ ভিজে গেল। ঠান্ডায় কাঁপছিল সে। হঠাৎ স্কুটার বন্ধ হয়ে যাওয়া তাকে আরও নার্ভাস করে তুলেছিল। স্কুটারের পাশে ভয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ পর সে বুঝতে পারল কেউ তার পিঠে হাত দিয়েছে। সুরেশ জোরে চিৎকার করে বলল, কে? এটা কে? আমাকে ছেড়ে দাও। পিছনে ফিরে দেখল কেউ নেই। সে ভেবেছিল যে তার হয়তো ভ্রম হয়েছে। সে খুব ভয় পেয়েছিল। হঠাৎ সে লাইট নিভে যাওয়ার শব্দ শুনতে পেল এবং কাছাকাছি তাকালো। তখন তার স্কুটারের লাইট জ্বলছে এবং বন্ধ। এভাবে কয়েক মুহূর্ত চলল, তারপর আলো নিভে গেল। সুরেশের এখন কি করা উচিত তা বুঝতে পারছিল না। কিছু করার আগেই সে দেখতে পেল তার সামনে একটা ঝুলন্ত সাদা ছাতা। সুরেশ ভয়ে চোখ বন্ধ করল, কিন্তু বেশিক্ষণ চোখ বন্ধ রাখতে পারল না। চোখ খুলতেই পায়ের নিচের মাটি সরে গেল। তার চোখের সামনে একটা ডাইনি ছিল। তার পরনে ছিল সাদা শাড়ি। সে ভরার্ত চোখে সুরেশের দিকে তাকিয়ে আছে। তারপর সেই ডাইনি ছাতাটা মাটিতে ফেলে দিল। সুরেশ দেখল বৃষ্টির ফোঁটা ডাইনির শাড়িতে পড়তেই লাল হয়ে গেছে। ধীরে ধীরে পুরো শাড়িটা লাল হয়ে গেল। এই দৃশ্য দেখে সুরেশ ভয় পেয়ে স্কুটার স্টার্ট দিল। ভাগ্যক্রমে তার স্কুটারটি স্টার্ট দেয় এবং সে তার বাড়ির দিকে দ্রুত ছুটতে থাকে। কিছুক্ষণ পর সুরেশের স্কুটারের সামনে সেই ডাইনি এসে হাজির। সুরেশ স্কুটার নিয়ন্ত্রণ করতে না পেরে স্কুটারটি একটি গাছে ধাক্কা মারে। গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান সুরেশ। পরের দিন সকালে কিছু লোক যখন এটি দেখে, তারা পুলিশকে ডেকে সুরেশের পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করে এবং পুলিশ তদন্ত করে জানায় যে সুরেশের মৃত্যু দুর্ঘটনাজনিত। সে নিশ্চয়ই দ্রুত গতিতে স্কুটার চালাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে মারা গেছে। সুরেশের মৃত্যুর কয়েকদিন পরে সেই রাতে যেমন প্রবল বৃষ্টি হয়েছিল। সুরেশের দুই বিশেষ বন্ধু ছিল, রমেশ ও পরেশ। দুজনেই সুরেশের সঙ্গে কাজ করত। রাত তখন ৩টা। রমেশ তার ঘরে ঘুমাচ্ছিল। সে আকাশ থেকে বজ্রপাতের শব্দ শুনতে পেল। রমেশ ঘুমের দিকে মনোযোগ দিল। হঠাৎ তার মনে হলো কেউ তাকে চড় মেরেছে। সে ঘুম থেকে জেগে এদিক ওদিক দেখতে লাগল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। তারপর কিছুক্ষণ পর ঘরের লাইট জ্বলতে শুরু করে। এই দেখে রমেশ খুব ঘাবড়ে গেল এবং কম্বল ঢেকে ঘুমানোর চেষ্টা করছিল। সে অনুভব করল কেউ একজন তার কম্বল পেছন থেকে টেনে নিচ্ছে। জোরে জোরে কাঁদতে লাগল, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তারপর কিছুক্ষণ সব চুপচাপ। তারপর হঠাৎ জানালা নিজে থেকেই খুলে গেল এবং বাইরে থেকে একটা হাত ঢুকে গেল, আর তার তালুতে রক্ত। ওই হাতেই রমেশের গলা শক্ত করে ধরে দড়ির সাহায্যে সিলিং ফ্যানের নিচে ঝুলিয়ে হত্যা করে। পরদিন সকালে রমেশের বন্ধু পরেশ এ দৃশ্য দেখতে পেয়ে তাকে ফোন করে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। তদন্তের পরে পুলিশ এটিকে আত্মহত্যা বলে অভিহিত করে এবং বলে, রমেশ নিশ্চয়ই কোনো কিছুর চাপে আত্মহত্যা করেছে। আমরা এই বিষয়ে আরও তদন্ত করার চেষ্টা করব। তার দুই বন্ধুর মৃত্যুর পর পরেশ অনেক চাপের মধ্যে রয়েছে।
সে অনুভব করতে লাগল যে এখন তৃতীয় নম্বরটি তার। অফিসে যাওয়াও বন্ধ করে দেয়। সে নিজেকে কয়েকদিন একা রেখেছিল, এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও খুব একটা কথা বলতো না। কয়েকদিন পর তার মনে হলো এখন নিশ্চয়ই বিপদ চলতে থাকবে। তারপর স্ত্রীকে নিয়ে অন্য শহরে বেড়াতে গেল। কয়েকদিন স্ত্রীকে নিয়ে অন্য শহরে বেড়াতে গেলেন। কয়েকদিন ঘোরাঘুরির পর দুজনেই নিজ নিজ বাড়িতে ফিরে আসেন। এখন পরেশের মনে ভয়ের চিহ্ন ছিল না। আরামদায়ক জীবনযাপন শুরু করেন। অন্য শহরে যাওয়ার পর তিনি প্রতিদিন অফিসে যেতে শুরু করেন। অফিসে ভারী কাজের কারণে একদিন তাকে দেরি করে থাকতে হয়েছিল। সেই রাতেও ঝড়ের সাথে প্রবল বৃষ্টি হচ্ছিল। পরেশ তার গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথে একটি বড় গর্তের সঙ্গে তার গাড়ির ধাক্কা লেগে গাড়ির একটি চাকা গর্তে পড়ে যায়। পরেশ গাড়ি থেকে নেমে অনেক চেষ্টা করল, কিন্তু চাকা গর্ত থেকে বের হল না। পরেশ চেষ্টা করছিল যখন একজন মহিলা পাশ দিয়ে যাচ্ছিল। মহিলাটি রমেশকে খুব আদর করে বলল, শোনো, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? রমেশ কহিল, না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তোর সঙ্গে তা সম্ভব হবে। তারপরও তুমি ভাবো, তাহলে একবার চেষ্টা করো। মহিলাটি পেছন থেকে গাড়িতে সামান্য ধাক্কা দিলেই গাড়ির চাকা গর্ত থেকে বেরিয়ে আসে। পরেশ ভদ্রমহিলাকে ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করল, তুমি কোথায় যেতে চাও? এত রাতে একা কোথায় যাবে? তুমি আমাকে বলো, তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে নামিয়ে দেব। ধন্যবাদ জনাব। এখান থেকে একটু এগিয়ে একটা পুকুরের সাথে একটা রাস্তা আছে, আমাকে সেখানে নামিয়ে দাও। আমার বাড়ি পুকুরের কাছে। মহিলাটি উত্তর দিল। পরেশ মহিলাকে নিজের গাড়িতে বসিয়ে দিয়ে এগিয়ে গেল। পরেশ নিশ্চয়ই একটু ভয় পাচ্ছিল, কিন্তু সে গাড়ি চালানো মনোনিবেশ করে। কিছুক্ষণ পর পেছন থেকে একটা আওয়াজ এলো, শুধু এখানে থামুন, আমার বাড়ি কাছেই। পরেশ গাড়ি থামিয়ে তাকে নামতে বলল। হঠাৎ পেছন থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পেল, পরেশ, তুমি চলে গেছ, তোমার শেষ এখন সন্নিকটে, আমি তোমাকে ছেড়ে যাব না। পরেশ পিছন ফিরে তাকালে হতবাক হয়ে যায়। মহিলাটি ভয়ঙ্কর ডাইনিতে রূপান্তরিত হয়েছিল। ডাইনিটি পরেশকে জোরে ধাক্কা দিয়ে তাকে গাড়ি থেকে ফেলে দেয়। তারপর পরেশ তাকে পুকুরের দিকে টেনে নিয়ে যেতে থাকে। পরেশ চিৎকার করে ওঠে এবং অনেক চিৎকার করল, কিন্তু ডাইনি তার কথা শুনল না। পরেশ ডাইনিকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? পরেশ, আজ তুমি আমার হাতে মরবে। আমি তোমার দুই বন্ধুকে মেরে ফেলেছি, এবার তোমার পালা। মনে রেখো, সেই অন্ধকার বর্ষার রাত, যে রাতে তুমি আমাকে মেরে পুকুরে ফেলে দিয়েছিলে। যে জমি আমাকে এবং আমার বাবা মাকে জীবিকা নির্বাহ করে, তোমরা তিনজনই সেই জমি দখল করে সেই জমিতে মদের কারখানা করতে চেয়েছিলে। আমি এবং আমার বাবা সই করতে অস্বীকার করলে তোমরা পাপী, যার জন্য আমাকে আর আমার বাবাকে মেরে পুকুরে ফেলে দিয়েছিলে। আমাদের মৃত্যুর কারণ জনগণকে বলা হলো, আমরা পানিতে ডুবে মরেছি। আমি সেই জমিতে কখনই মদের কারখানা চালাতে দেব না, এবং আমি আমার এবং আমার বাবার প্রতিশোধ নিতে ফিরে এসেছি। আজ ঈশ্বরও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই বলে ডাইনি জোরে ধাক্কা মেরে পরেশকে পুকুরে ফেলে দেয় এবং পানিতে ডুবে মারা যায়। তারপর ডাইনি অদৃশ্য হয়ে গেল। পরের দিন কেউ পরেশের মৃতদেহ জলে ভাসতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তদন্ত শেষে পুলিশ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে এবং মৃত্যুর কারণ জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।